2014 সালের 26শে মে রাইসিনা হিলসের ঐতিহাসিক আঙিনায় যে যাত্রার সূচনা হয়েছিল তা 2019 এবং 2024 সালের গণরায়ের পর আজ 2026 সালের 9 জুন পূর্ণ করতে চলেছে টানা 12 বছর। ভারতের রাজনৈতিক ইতিহাসে জওহরলাল নেহরুর পর নরেন্দ্র মোদী দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি টানা এক যুগে পা দিলেন। এই 12 বছর পূর্তিকে কেন্দ্র করে দেশ জুড়ে সরকারি স্তরে এবং বিজেপির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হচ্ছে একদিকে যেমন, ঠিক তেমনি আম জনতার মনে উঠেছে কিছু আমোঘ ও অনুসন্ধানমূলক প্রশ্ন। এই 12 বছর দেশবাসীর প্রত্যাশা কি ছিল, প্রাপ্তি কি হয়েছে, দেশ কতটা শক্তিশালী হল, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের হাল কি, দেশবাসীর সমস্যাগুলোর কতটা সমাধান হল, সাধারণ মানুষের জীবনযাত্রা ও সামাজিক কল্যাণে কতটা ত্বরান্বিত হয়েছে, দেশের পরিকাঠামো এবং প্রযুক্তিগত উন্নয়ন কতটা হয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প বিভিন্ন ক্ষেত্রে দেশ কতটা অগ্রসর হয়েছে, পাশাপাশি বিশ্ব দরবারে দেশের নাম কতটা উজ্জ্বল হয়েছে। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 12 বছর পূর্তি ও দেশবাসীর প্রাপ্তি এবং প্রত্যাশা নিয়ে একটি বিশেষ তক্কযুক্তি গপ্পে আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট কংগ্রেস নেতৃত্ব নীলকমল সাহা এবং বিশিষ্ট বিজেপি নেতৃত্ব রানা ঘোষ। দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। রানা, প্রথমে আপনার কাছে আসবো। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 12 বছর পূর্তি রাজ্যে আপনাদের দল কিভাবে পালন করছেন এবং কি কি কর্মসূচি আপনারা হাতে নিয়েছেন, প্রথম সেটা জানবো। নমস্কার। আজ নিউজ ভ্যানগার্ডের পর্দায় যারা আমাকে শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, সকলকে আমার দলীয় পক্ষ থেকে জানাই অনেক শুভেচ্ছা, অভিনন্দন। পাশাপাশি অভিনন্দন, আমরা সারা দেশ জুড়ে মাতোয়ারা আছি যে আমাদের দেশের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রীর 12 বছরের পূর্তিতে সারা দেশ জুড়ে যে উৎসবের মেজাজ চলছে, সেই জন্য এবং তাকে উদ্দেশ্য করেও আমি সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। দেখুন, আমাদের দলীয় স্তরে বিভিন্ন স্তরে কর্মসূচি দেওয়া হয়েছে এবং এটা শুধুমাত্র আমাদের রাজ্যে নয়, প্রতিটা রাজ্যেই সেটা উৎসবের মেজাজে পালন হচ্ছে। আমাদের রাজ্যে আমরা প্রদেশ স্তরে, জেলা স্তরে, মণ্ডল স্তরে এবং বুথ স্তরে আমরা আমাদের এই কর্মসূচি নিতে সক্ষম হয়েছি এবং ইদানিং আপনারা দেখেছেন হয়তো সোশ্যাল মিডিয়াতে আমাদের প্রতিটা মণ্ডলে, বুথে আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী স্বয়ং নরেন্দ্র মোদীজির যে 12 বছরের সময়কাল এবং এই সময়কালে অ্যাচিভমেন্ট বলাটা আমি বলবো যে বিশেষ কিছু নয়, কারণ এত অগ্রগতি ভারতবর্ষ কোথায় ছিল, কোথায় গিয়ে দাঁড় করিয়েছে, অর্থনীতি কোথায় ছিল, কোথায় গিয়ে দাঁড় করিয়েছে, এবং কর্মসংস্থান যদি বলি সকল ক্ষেত্রে, বৈদেশিক নীতি বলুন, আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আমাদের সুসম্পর্ক, সারা ভারতবর্ষের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যেটাকে আমরা বলি বিশ্ব বন্ধু, বিশ্ব গুরুর স্থানে ভারতবর্ষকে নিয়ে যেতে উনি সক্ষম হয়েছেন। এই যে অবস্থানটা, সেটা শুধুমাত্র নরেন্দ্র মোদীজি আছেন বলেই সম্ভব হয়েছে। আমার মনে হয় না অদূর ভবিষ্যতে কারোর পক্ষে, হয়তো আমরা থাকবো না ভারতবর্ষে, পৃথিবীর মাটিতে আমরা থাকবো না, কিন্তু অনেক যারা ইন্টালেকচুয়াল অনেকে আসবেন এই ভারতবর্ষের মাটিতে, কিন্তু উনি ভারতবর্ষকে যেই জায়গা থেকে যেই জায়গায় নিয়ে এসে পৌঁছেছেন, স্রোতটা যেই জায়গায় নিয়ে গেছেন, সেটা হয়তো বা আগামী দিনে কারোর পক্ষে সম্ভব হবে না। যাই হোক, আমাদের দলীয় স্তরে আমরা প্রত্যেকটা কার্যকর্তাকে যার যার অনুপাতে, শ্রেণীভেদে আমরা ভাগ করে দিয়েছি এবং আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা প্রথমত 8টা ভাগে আমাদের এই কর্মসূচিকে ভাগ করেছি এবং 8টা ভাগের জন্য প্রদেশ, জেলা, মণ্ডল, বুথ স্তরে আমরা কার্যকর্তাদের ভাগ করে দিয়েছি এবং আমরা প্রশাসনিক স্তরেও পরবর্তী সময় জানতে পেরেছি যে এই যে 12 বছরের সময়কাল, সেটার অনেক কর্মসূচি এসছে। আমরা সাধুবাদ জানাই প্রশাসনকেও যে তারা প্রতিটা ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি, আজকেও দেখলাম বিভিন্ন স্তরে বৈঠক হচ্ছে এই মোদিজির 12 বছরের পূর্তিকে একটা সফল করে তোলার লক্ষ্যে। তো আমরা এখন পর্যন্ত আমরা যতটুকু আমার কাছে খবর, আমাদের এই 12 বছরের সময়কালের যে
আমাদের উৎসবের মেজাজে কর্মসূচি সেটা সবেমাত্র শুরু হয়েছে, কাজ চলছে। এই পুরো মাস আমাদের এই কর্মসূচি লেগে থাকবে। আমি ধন্যবাদ জানাই প্রতিটা স্তরের আমাদের কার্যকর্তা সহ যারা এই নরেন্দ্র মোদীজির 12 বছরের সময় অংশগ্রহণ করেছেন। আপনারা কর্মসূচি করছেন, ধন্যবাদ জানাই। অবশ্যই আমরা সেই কর্মসূচির দিকে নজর রাখবো, আমরা আসবো আপনার কাছে। নীলকমল বাবু রয়েছেন আমাদের সঙ্গে, প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। নীলকমল বাবু, এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময় স্বচ্ছতা এবং সবকা সাথ সবকা বিকাশের কথা বলে, এই 12 বছরে সরকারি কাজে কতটা স্বচ্ছতা বজায় রাখা সম্ভব হলো এবং সবার বিকাশ কতটা সম্ভব হয়েছে বলে আপনারা দেখছেন? সবচেয়ে প্রথমে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় যারাই আমাকে শুনছেন সকলকে সংগ্রামী অভিনন্দন। তৎসাথে রাজ্য এবং দেশের এই বেহাল অবস্থায় যেখানে দ্রব্যমূল্য বৃদ্ধি, সেই জায়গা থেকে আপনাদেরকে আরো শক্ত মনোবল নিয়ে এই লড়াইতে কংগ্রেসের সঙ্গে লড়াই করার জন্য আহ্বান জানাবো। সবচেয়ে প্রথমে আজকে যে টপিকটা, সেই টপিকটা হয়তো বা একদিনে শেষ করা যাবে না। সেটা 12 বছরের মোদিজির ব্যর্থতায় 12 দিনের মতন মিনিমাম লাগবে যদি একটু আমরা সেটা জিস্ট রেডি করি। কিন্তু আমার মনে আছে 2019-2018-তে একটা স্লোগান উঠেছিল ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যে বহুত হুই মেহঙ্গাই আবকি বার মোদি সরকার। আরেকটা স্লোগান তারা উঠিয়েছিল যুবকদের স্বার্থে, বহুত হুই বেরোজগারি আবকি বার মোদি সরকার। এই দুটো স্লোগানকে এই রাজ্য এবং এই দেশের শত শত যুবকরা, কিন্তু আমরা দেখছি প্রতিশ্রুতিকে নিয়ে গেছেন, সেটা আমার বলার দরকার নেই, সেটা দেশ এবং রাজ্য ভালো মতন জানে। আমরা দেখেছি যে নানান জায়গায় ভারতীয় জনতা পার্টির এই রাজ্যের নেতা মন্ত্রীরা মঞ্চে উঠে বলছেন যে তারা নাকি 7 বছরে 16,000 চাকরি দিয়েছে, কেউ বলছেন 14,000 দিয়েছে, কেউ বলছেন 20,000 দিয়েছে। আমরা একটা শোধপত্র চেয়েছিলাম এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে এখন পর্যন্ত এই ভারতীয় জনতা পার্টি ত্রিপুরাতে সরকার যে এই 7 বছর, সেই 7 বছরে উনি কতটা বৈধভাবে চাকরি দিতে পেরেছেন তার একটা শোধপত্র দিতে, কিন্তু আমরা দেখেছি যে কোনো জবাব নেই। একটা রাজ্যের এমপ্লয়মেন্ট প্রসেস বা মানুষ চাকরি পাচ্ছে কি পাচ্ছে না সেটা সেই রাজ্যের যুবকরা ডিটারমাইন করে। আমরা দেখেছি যে হ্যাঁ, রাজনৈতিক বিরোধীরা প্রতিবাদ করবে, কিন্তু আমরা দেখেছি যে মোটামুটি প্রত্যেক দিন অরাজনৈতিক ছাত্রছাত্রীরা, যে ছাত্রছাত্রীদের রাজনীতির সঙ্গে কোনো দূর পর্যন্ত সম্পর্ক নেই, তারা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে তারা তাদের চাকরি ভিক্ষা চাচ্ছে। এবং সেই চাকরি ভিক্ষা চেতে গিয়ে আমরা দেখেছি যে বারংবার পুলিশ দ্বারা তাদেরকে হেনস্থা করা হয়েছে, তাদেরকে টর্চার করা হয়েছে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এবং এটা একদিনের কথা না, বা এটা আমার মনের কথা না। আমরা রোজ কোথাও না কোথাও নিউজ চ্যানেল এটাই দেখি। বলেছিল যে নেশামুক্ত ত্রিপুরা বানাবে, এবং এই নেশামুক্ত ত্রিপুরায় বানানোর যে প্রতিশ্রুতি, আমরা দেখেছি যে ইন্ডিয়ান রেলওয়েজ দিয়ে বগি বগি নেশা ঢুকছে। এটা তো খুব লজ্জার ব্যাপার ছিল, এবং এই রাজ্য এবং এই দেশ দেখেছে যে কিভাবে ভারতীয় রেল দিয়ে এই রাজ্যে বগি নেশার জিনিসপত্র এই ত্রিপুরাতে ঢুকেছে। এবং আমরা তখন দেখেছি যে যুব সংগঠনদের মধ্যে একমাত্র ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস তখন প্রতিবাদ করেছিল, চিঠি লিখেছিল ইন্ডিয়ান রেলওয়ে মিনিস্টারকে, এবং তারও কোনো জবাব তারা পায়নি। আন্দোলন করা হয়েছিল। কেন এই রাজ্যে এইভাবে নেশার রমরমা ব্যবসা চলবে? আমরা দেখছি যে প্রত্যেক দিন কোথাও না কোথাও নেশা সামগ্রী নিয়ে যারাই ধরা পড়ছে, অধিকাংশ কেউ হয়তো বা ভারতীয় জনতা পার্টির কিছু সংখ্যক নিমকি নেতাদের সঙ্গে তাদের যুক্ত, বা তারা সরাসরি ভারতীয় জনতা পার্টির নেতা, কোনো মণ্ডলের নেতা বা কোনো মণ্ডলের নেতার ভাইপো। আমরা দেখেছি যে স্বচ্ছ পরীক্ষা নেওয়ার প্রতিশ্রুতি তারা দিয়েছিল, এবং আমরা দেখেছি যে কিভাবে বারংবার নানান পরীক্ষা পেপার লিক হচ্ছে। আমরা দেখেছি, খালি আমরা যদি নিট নিয়ে ধরি, যেটা আজকের দিনে রাজ্য এবং এই দেশের সবচেয়ে বড় ইস্যু, যে নিট পরীক্ষা 2026
প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এবং এই প্রশ্নপত্র প্রথমবার ফাঁস হয়নি, 2024-এও ফাঁস হয়েছিল, 2017-তেও ফাঁস হয়েছিল, 2021-এও ফাঁস হয়েছে। 2024-এ যখন এই পরীক্ষাটার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, 22 লক্ষ ছাত্রছাত্রী সরাসরিভাবে আজও ভুগছেন, এবং 5 থেকে 6 জন ছাত্র এখন আত্মহত্যার রাস্তাকে তারা ধরে নিয়েছে। এর প্রতিবাদে যখন আজকে সর্বভারতীয় যুব কংগ্রেস, NSUI থেকে শুরু করে নানান বিরোধী দল যখন আজকে রাস্তায়, তাদের ওপরে জলকামান মারা হচ্ছে, তাদেরকে চুপ করিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে নেওয়া হচ্ছে। NTA, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, যার দায়ভার এই পরীক্ষাগুলি হয়, সে প্রথমবার, এটা প্রথমবার না যে সে পরীক্ষা নিতে অক্ষম হয়েছে। বিকশিত ভারতের কথা বলা হচ্ছে, কিন্তু আমরা দেখছি এই ভারতীয় জনতা পার্টি একটা পরীক্ষা নেওয়ার মতন পরিকাঠামো তাদের নেই। আমার কষ্ট হয় যে কিভাবে ডলারের সঙ্গে আজকে আমাদের ভারতীয় মুদ্রার কি বেহাল অবস্থা। যখন 2019-এর আগে যখন ভারতীয় জনতা পার্টি সরকারে ছিল না, আমি যতটুকু জানি 62 রুপিস পার ডলার ছিল, আজকে প্রায় 100 ছুঁই। আজকে আমরা দেখেছি, আমরা বিভিন্ন মিডিয়াতে দেখছি যে কিভাবে RBI থেকে এই ডলারকে আটকে রাখা, 100 যাতে পার না হয়, কিভাবে সোনা বিক্রি করে দেওয়া হচ্ছে। আজকে ডিজেল, পেট্রোল, CNG, PNGর দাম যেভাবে বাড়ছে, তারপরেও যদি আজকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বলা হয় যে রাজ্য এবং এই দেশ খুব ভালো অবস্থায় আছে, আমি মনে করি যে এটা মানুষকে বিভ্রান্ত করা। মানুষ বুঝছে, আমার বেশি কথা, আজকে যে টপিক আপনি দিয়েছেন, আমার বেশি কথা বলার দরকার নেই, কারণ মানুষের আওয়াজ উঠছে আজকে দেশে চারিদিকে। ছাত্র, যুবক, সাধারণ মানুষরা আজকে আওয়াজ উঠাচ্ছে, এবং আমি মনে করি যে যেই টপিকে আজকে কথা হচ্ছে, সেই টপিকের আর্ধেকও আমি আজকে আপনাদের সামনে তুলে ধরতে পারবো না, কারণ এত বড় লিস্ট, প্রত্যেকটা বিষয় দুর্নীতি, প্রত্যেকটা প্রতিশ্রুতি ক্যান্সেল, প্রত্যেকটা প্রতিশ্রুতি নিয়ে ছিনিমিনি খেলা এই রাজ্য এবং এই দেশের সঙ্গে। এটার জবাব খুব তাড়াতাড়ি ভারতীয় জনতা পার্টি পেতে চলেছে। ওকে, আসবো আপনার কাছে আরেকবার। আমি দর্শক বন্ধুরা, বিগত 12 বছরে ভারতের রাজনৈতিক ও প্রশাসনিক ইতিহাসে এক বিশাল রূপান্তর লক্ষ্য করা গেছে। এটা একদম সবাই হয়তো এক বাক্যে মেনে নেবে। রানাবাবু, যেই অভিযোগগুলো করা হচ্ছে, আপনারা এই মুহূর্তে প্রধানমন্ত্রীর 12 বছরের দেশবাসী কি পেল, কি কতটা অগ্রগতি হলো দেশে, সেই বিষয় নিয়ে আমরা যখন কথা বলছি, তখন এই ধরনের এই যে মেহেঙ্গাই কি মার, বেরোজগারি, এসব কথা বলা হয়েছিল আপনাদের তরফ থেকে, এবং চাকুরির যে প্রতিশ্রুতি, নেশার কথা, যেসব অভিযোগগুলো তুলেছেন, পরীক্ষার পেপার লিকের কথা আমরা দেখছি, রুপির পতন, বা এই মুহূর্তের পেট্রোল ডিজেল সহ বিভিন্ন জিনিসের মূল্য বৃদ্ধি। এখন বিশেষ করে এই যে আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের কূটনীতি, আভ্যন্তরীণ নিরাপত্তা এবং আধুনিক পরিকাঠামো নির্মাণে ভারত এক নতুন উচ্চতায় পৌঁছেছে, সেটা অনেকেই বলছেন। আপনার দৃষ্টিতে এই একযুগের শাসনে দেশবাসীর জন্য, এই সামগ্রিকভাবে ভারতের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবচেয়ে বড় ঐতিহাসিক বিশেষ প্রাপ্তি, বা আমরা যদি কোর অ্যাচিভমেন্টস, সেগুলো কোনগুলো বলে আপনার মনে হয়? বিরোধীরা বা নীলকমল বাবু অনেকগুলো অভিযোগ করেছেন। দেখুন, বিরোধীরা অভিযোগ করবে, বিরোধীরা বিরুদ্ধাচরণ করবে, এটাই স্বাভাবিক। বিরোধী আছে বলেই বিরুদ্ধাচরণ করবে, এবং গণতান্ত্রিক রাষ্ট্রে এটা হওয়া দরকার আমি মনে করি। এবং বিরুদ্ধাচরণটা যেন গঠনমূলক হয়, সেটার দিকেও লক্ষ্য রাখা দরকার। তো যাই হোক, উনি চাকরির কথা বলছেন। চাকরিতে আমাদের সরকার আসার পরে একবার নয়, অন্তত 3-4 বার আমাদের সরকার, যিনি মুখপাত্র আছেন বা প্রেস মিডিয়া ডেকে সরকারি আধিকারিক, সেক্রেটারি লেভেলের আধিকারিককে পাশে বসিয়ে সময় সময়ে এখন পর্যন্ত কতটা চাকরি হয়েছে, ডায়েন হার্নেসে কতটা হয়েছে, ফিক্সড ডিপোজিটে কতটা হয়েছে, রেগুলারে কতটা হয়েছে, কন্ট্রাকচুয়ালে কতটা হয়েছে, একদম ডাটা সহকারে, এবং কোন ডিপার্টমেন্টে কতটা হয়েছে সেটার তথ্য তুলে ধরেছেন। এবার আমাদের সরকার আসার পর প্রথমবার রাজ্যের মানুষ যেই শব্দটা শুনতে পেয়েছে, সেটা হলো যে স্বচ্ছতা চাকুরি প্রদান। স্বচ্ছতায় চাকুরি প্রদান করতে গিয়ে আমাদের অনেক সময় আমরা অনেক কথা শুনতে হয়েছে, আমাদের দলীয় অনেক কথা উঠেছে, কিন্তু আমাদের সরকার পিছপা হয়নি। যে স্বচ্ছতার নিয়ম নীতি আমাদের সরকার
আসার পরে রানাবাবু এখানে কিন্তু নিয়োগ নীতি নিয়ে কিন্তু প্রশ্ন বিরোধীরা করেনি, বা নীলকমল বাবু কিন্তু এক্ষুনি আপনাদের নিয়োগ স্বজন পোষণ করেছেন এটা বলা হয়নি। স্বজন পোষণের অভিযোগ আগের আমলে ছিল, এখন আপনাদের বলা হচ্ছে যে চাকরি দেওয়া হচ্ছে না। আমি বলছি একে একে, এবং চাকরি দেওয়া হচ্ছে না বিষয়টা 24,000-এর উপরে জব অলরেডি এখন পর্যন্ত পেয়ে গেছে আমার কাছে যে ডাটা আছে। এবার বলছেন মুখ্যমন্ত্রী বাড়ির সামনে ধর্ণা। মুখ্যমন্ত্রী বাড়ির সামনে ধর্ণা যেই 2-4 বার হয়েছে, আমরা পরবর্তী সময় দেখতে পেয়েছি এই ধর্ণার পেছনে উনি বলেছেন যে যারা ধর্ণা দিতে গিয়েছে তাদের পেছনে কোনো রাজনৈতিক কোনো কারণ নেই, উদ্দেশ্য নেই, তারা দূর দূর তক রাজনীতির সঙ্গে চাকুরি প্রার্থী বলছেন, চাকুরি প্রার্থীরা। কিন্তু পরবর্তী সময় আমরা স্পষ্ট একদম সোশ্যাল মিডিয়াতে ছবি সহ আমরা প্রকাশ করেছি, আমাদের ছেলেরা প্রকাশ করেছে যে এই যে মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করার জন্য, সরকারকে কালিমালিপ্ত করার জন্য এই যে অপপ্রয়াস, অপচেষ্টা, তাদের পেছনে বিরোধী দলের কি ধরনের ভূমিকা আছে, কারা এর পেছনে আছে, আমরা ছবি সহ প্রকাশ করেছি। উনি পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির কথা বললেন, স্বর্ণের মূল্য বৃদ্ধি করা বললেন। এটা অবশ্যই, এটা সকলেরই জানা আছে, এটা জাতীয় স্তরের ব্যাপার নয়, এটা আন্তর্জাতিক স্তরের ব্যাপার। এবং পুরো বিশ্ব জুড়ে যে একটা যুদ্ধের একটা বিভীষিকাময় পরিস্থিতি চলছে, আজকে প্রায় 1.5 বছর হলো, এবং আজকে যুদ্ধ, 3 দিন বন্ধ, আবার 1 মাস যুদ্ধ। এই যে পরিস্থিতির কারণে আমাদের তেল থেকে শুরু করে স্বর্ণ, প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা দেশ এটার ভুক্তভোগী, শুধু ভারতবর্ষ নয়। এবং উনি বলছেন যে মানুষ এটার জবাব দেবে। হ্যাঁ, আমি চাই মানুষ এটার জবাব দিচ্ছে, দেবে। কারণ 2014 সালের 26 মে মোদিজি প্রথম শপথ গ্রহণ করেন। এরপর 2019, 2024 প্রতিটা ক্ষেত্রে ভারতবর্ষের মানুষ একে একে আমাদের ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে যেইভাবে আশীর্বাদ করেছেন দুহাত তুলে, সেটা আমরা আপনাদের কাছে নতুন করে বলার কোনো কিছু নয়, সেটা আমরা বারংবার লক্ষ্য করেছি। আসছি উন্নয়নের দিকে। দেখুন, যদি বিরোধীদের বিরুদ্ধাচরণের আমি প্রত্যেকটা জবাব দিতে থাকি, হয়তো আজকে অল্প সময় আছে না, ঠিক, আমরা কোর অ্যাচিভমেন্টস এর কথাগুলো জানবো, যে 12 বছরে প্রধানমন্ত্রী কোর অ্যাচিভমেন্টস, আমি কোর অ্যাচিভমেন্ট নিয়ে, এবং সেই অ্যাচিভমেন্ট গুলো যেগুলো আগামী দিনে ভারতের পথ প্রদর্শক হয়ে থাকবে। আমার যিনি প্যানেলিস্ট আছেন ওনাকেও ধন্যবাদ জানাই। উনি বলেছেন যে 12 দিন লাগবে। হ্যাঁ, 12 দিনই লাগবে। উনার অ্যাচিভমেন্ট নিয়ে যদি সঠিক আমি কথা বলি, 12 দিন লাগবে। তো 12 দিন তো আমার কাছে নেই। আমি প্রথমে ছোট ছোট কিছু বলছি। এই যে উনি আসার পরে আমাদের মেক ইন ইন্ডিয়া নিয়ে এই পরিমাণে কাজ করেছেন। ভারতবর্ষের উৎপাদিত দ্রব্যাদি, ভারতবর্ষের উৎপাদিত দ্রব্যাদি আগে যত সামান্য কিছু একটা ছিল, এবং তাতে মেক ইন ইন্ডিয়ার কোনো শিলমোহর ছিল না। মোদিজি আসার পর প্রত্যেকটা ভারতীয় উৎপাদন দ্রব্যাদির উপর মেক ইন ইন্ডিয়ার শিলমোহর পড়েছে, এবং মানুষ জানতে পেরেছে নিত্য নতুন আবিষ্কার এটাও ভারতবর্ষে হতে পারে। আজকে আমাদের মোদিজির কল্যাণে ইসরো যে একটা সংস্থা আছে ভারতবর্ষের, যেটা আমেরিকান যে মহাকাশের যে সংস্থা, যেটা আমরা প্রত্যেকেই জানি, এবং এটার থেকেও পুরনো ইসরো, কিন্তু আজকে মোদিজির কল্যাণে আমরা ইসরোকে কোথার থেকে কোথায় উনি পৌঁছে দিয়েছেন। আজকে মহাকাশ গবেষণায় পুরো বিশ্ব জুড়ে একটা হাহাকার মাচিয়ে দিয়েছেন ইসরো, এবং মঙ্গল গ্রহে যান পাঠানো থেকে শুরু করে, চাঁদে যান পাঠানো থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে ইসরোর যে অ্যাচিভমেন্ট গুলো, সেটা বলার অপেক্ষা রাখে না, আমরা প্রতিনিয়ত দেখছি। এইবার আসছি আমাদের যে কর্মসংস্থানের ক্ষেত্রে, উনি যেইভাবে আমাদের সরকার আসার পরে আমাদের ভারতীয় জনতা পার্টি যেইভাবে বিশ্লেষণ করেছিলেন কর্মসংস্থানের ক্ষেত্রে, সেই যে লোকাল ফর ভোকাল, সেটার একটা অংশ লোকাল ফর ভোকাল। আমাদের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা রাজ্যে, প্রত্যেকটা ইউনিটে আমরা দেখেছি আমাদের দেশের ছেলেরা, আমাদের দেশের মেয়েরা, বিশেষ করে যারা যুবক যুবতীরা আছেন, তারা লোকাল ফর ভোকালের উপর এই পরিমাণে কাজ করছে। ভারতের উৎপাদিত দ্রব্যাদি তারা বিদেশে রপ্তানি করছে। এবং আজকে যেই ছেলেটা বা যেই মেয়েটা একটা চাকরি প্রত্যাশিত ছিল, যে আমি একটা সরকারি চাকরি পাবো, আমার পরিবার নিয়ে আমি আগামী দিনে সুষ্ঠু জীবনধারা থাকবো, সেই ধরনের মন মানসিকতার ছেলে মেয়েরা আজকে লোকাল ফর ভোকালের আওতাধীন, তারা নিজেদের থেকে উৎপাদিত দ্রব্যাদি ভারতবর্ষের মাটিতে উৎপাদন করে তাদের আন্ডারে, যেই জায়গায় তারা এমপ্লয়ি হবার কথা ছিল, তাদের আন্ডারে তারা
কোথাও 50 জন, কোথাও 100 জন, তার থেকে বেশি এমপ্লয়ি তারা পরিচালনা করছে বেতনধারী হিসেবে। এই যে পরিবর্তনটা, সেটা ভারতবর্ষে সম্ভব। আজকে ভারতীয় জনতা পার্টির সরকার আসার আগে 2014 সালে ভারতের অর্থনীতির অবস্থান কোন জায়গায় ছিল, আজকে কোন জায়গায় এসে পৌঁছেছে আমরা প্রত্যেকে জানি। চতুর্থ অর্থনৈতিক অবস্থানে আমরা চলছি আজকের দিনে। শুধুমাত্র এই জায়গায় নয়, আজকে এই যে অর্থনীতির অবস্থানের যে মাত্রাটা, এই যে লাইনটা, সেটা পুরো বিশ্বের মধ্যে অবস্থানে আছি চতুর্থ, কিন্তু এই যে সিঁড়িটা বেয়ে বেয়ে উপরে উঠছে ভারতবর্ষ, সেইটা আজকে সেই যে মাত্রাটা, সেই যে গতিটা, সেটা ভারতবর্ষের মধ্যে বিশ্বের মধ্যে প্রথম স্থানাধিকারী। গতিটা, অর্থনীতির অবস্থানের যে গতিটা, আজকে আপনি বলছেন গ্রোথ রেট ভারতে সবচেয়ে বেশি। হ্যাঁ, আজকে সাগরমালা প্রকল্প নিয়ে আমরা প্রত্যেকে জানি। এবার সাগরমালা প্রকল্পে ভারতবর্ষের বিগত দিনে যে বৈদেশিক আমদানি রপ্তানির বিষয়টা, সেটা একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ ছিল। আজকে সাগরমালায় 1208টা দ্বীপ সাগরমালার আওতাধীন। আজকে সাগরমালার আওতাধীনে 12টা বন্দর, নতুন আরো 6টি বন্দর তৈরি হচ্ছে সাগরমালার আওতাধীনে। কি করবে তারা, বা সরকারই কি করবে? সরকার এই সাগরমালার আওতাধীনে পুরো বিশ্বের সঙ্গে ভারতবর্ষের মাটিকে জুড়ে দেওয়ার একটা ব্যবস্থা করেছে। সে সড়ক পথ, রেলপথ এবং জলপথ, এই 3 পথকে সাগরমালায় আমাদের যুক্ত করে পুরো বিশ্বের সঙ্গে আমাদের একটা কানেক্টিভিটি করে দিয়েছে সাগরমালায়। এবং এতে মৎস্যজীবী থেকে শুরু করে বিভিন্ন অংশের যারা এই সাগরের পাড়ে যারা বসবাস করে অথবা জীবিকা নির্বাহ করে, তারা এর আওতাধীন। এটার সংখ্যাটা কিন্তু লাখ ছাড়িয়ে। ওকে, আমরা বিস্তারিত যাব না, বিস্তারিত গেলে আর বেশি সময় পাবো না। বিস্তারিত বলছি, বিস্তারিত পাবো না। আমরা যদি কথা বলি যে এক দেশ এক কর, সেটা আমরা ভারতীয় জনতা পার্টি আসার পরে যেই জিএসটির যে বিষয়টা, সেটা আজকে ভারতের প্রত্যেকটা ব্যবসায়ী আজকে উপকৃত প্রথমত, এবং ব্যবসায়ীর বাইরে যারা আমরা খরিদ্দার আছি তারাও আমরা উপকৃত এই জিএসটি নিয়ে। এবং পরবর্তী সময়ে আজকে আমাদের যে অপারেশন সিন্দুরের কথা, মানে ভারতবর্ষের মাটিতে এই ধরনের অবস্থান আমরা কখনো কল্পনা করতে পারিনি, যে ভারতে এসে বিগত দিনে দেখেছি বৈদেশিক শক্তিরা আক্রমণ করেছে, কিন্তু তার প্রতিফল স্বরূপ আমরা কোনো রেজাল্ট পাইনি। আজকে আমরা 3 বার আমরা দেখেছি ভারতের জনগণের উপর ভারতবর্ষের মাটিতে যতবার বৈদেশিক শক্তির আক্রমণ হয়েছে, তার প্রতিরোধ করার শুধু ব্যবস্থা হয়নি, প্রতিরোধটা আমরা ওই জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, যে বিদেশি শক্তিগুলো আজকে টনক নেড়েছে, তারা আজকে ভারতবর্ষ সম্বন্ধে কথা বলতে তারা ভয় পায়। এই যে অবস্থানটা, আজকে আমাদের যে অস্ত্রাগার, আমাদের যে অস্ত্রাগারে আমাদের বিগত দিনে শুধুমাত্র বৈদেশিক অস্ত্রের সম্ভার ছিল, আজকে ইউপিতে নতুন করে বোফোর্স কামানের মতন তার থেকে আর অত্যাধুনিক অস্ত্রাগার, 6টি নতুন অস্ত্রাগার হয়েছে। এবং এই অস্ত্রাগারের যে অস্ত্রগুলো তৈরি হচ্ছে, সেটার জন্য বিদেশের বড় বড় রাষ্ট্র থেকে তারা অস্ত্রের যে গুণগত মান দেখে তারা বলছে যে আমাদের এই অস্ত্র চাই। তো এই যে অবস্থানটা, আজকে পরিকাঠামোটা উন্নয়নের পেছনে শুধুমাত্র মোদিজি একটা বিশেষ অবস্থানে দাঁড় করিয়েছেন। আজকে আমরা যদি কাশ্মীরে যে 370 ধারা, যেই কাশ্মীর ভারতবর্ষে থেকেও ভারতবর্ষের ছিল না, আজকে এই কাশ্মীরকে আমরা ভারতবর্ষে এক রীতি এক বিধানে আমরা আনতে পেরেছি। আজকে প্রত্যেকটা জায়গা, আজকে ওকে, আমি আসবো আমরা আসবো। আপনি লিস্ট ধরাচ্ছেন, আপনি সময় না, সময় উনি সত্যিই বলেছেন যে হ্যাঁ 12 দিনেও সেটা কমপ্লিট করা যায় না। ঠিক আছে, আমি সময় দিতে হবে, ওনাকেও সময় দেবো আমরা। আপনি বলছিলেন, আপনি অনেক কিছু বলেছেন, উনি কিছু অভিযোগ করেছিলেন, ত্রিপুরার পার্সপেক্টিভে বেশি বলেছিলেন, এবং আপনি বলেছেন দেশ কি পেয়েছে। নীলকমলবাবু, আপনি শুনলেন না ও কি বলেছে। এখন এর পরিপ্রেক্ষিতে আপনার উত্তর বা জবাব অবশ্যই চাইবো। তার পাশাপাশি এখন 2014 থেকে শুরু করে বিশেষ করে বিগত 8 বছরে আমরা যদি দেখি আমাদের রাজ্য কি পেল, উত্তর পূর্ব ভারত কি পেল, আপনাদের নজর থেকে আমরা একটু জানবো। দেখুন, খুব ভালো বলেছেন আমার প্যানেলিস্ট, এবং হয়তোবা ওনার উপরেও ওনার দলকে কিভাবে স্বচ্ছ দেখানো যায় তার একটা প্রেশার অবভিয়াসলি থাকেন। কিন্তু ঠিক আছে, আমার কথাগুলো যদি ওনার বিশ্বাস না হয়, তাহলে আমি এখন নীতি আয়োগে আসি। নীতি আয়োগ যেটা
ভারতীয় জনতা পার্টির একটা থিঙ্ক ট্যাঙ্ক বলেও মনে পুরো ইন্টেলেকচুয়াল মানুষরা এবং এই পুরো দেশে মানুষ জানেন, সেখানে রিপোর্ট অনুযায়ী ত্রিপুরা ফেসেস 8,020 জন টিচারের ভ্যাকেন্সি। এখানে 3,340টা এরকম স্কুল আছে অ্যাকর্ডিং টু নীতি আয়োগ যেখানে একটি মাত্র টিচার আছে। ত্রিপুরাতে টোটাল 4,945-এর উপরে স্কুল আছে, যেটার মধ্যে 2,450টা প্রাইমারি স্কুল আছে, 1,261টা আপার প্রাইমারি, 665টা সেকেন্ডারি, 564টা হাই সেকেন্ডারি স্কুল আছে এবং ত্রিপুরাতে কারেন্টলি 340টা সিঙ্গেল টিচার স্কুল আছে, যেটার পপুলেশন 6,492। তাহলে নীতি আয়োগও বোধহয় ভুল বলছেন, বিরোধীরা ভুল বলে, তাহলে নীতি আয়োগও ভুল বলছেন। তারপরে আমরা চলে যাচ্ছি খুব একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা উনি বলেছেন যে আমাদের আশেপাশের রাজ্য আমাদের সঙ্গে খুব ভালো রিলেশন। বাংলাদেশের সঙ্গে আমাদের ভালো রিলেশন নেই, শ্রীলঙ্কার সঙ্গে আমাদের ভালো রিলেশন নেই, আজকে মায়ানমারের সঙ্গে আমাদের ভালো রিলেশন নেই। আমাদের ভালো রিলেশনটা কার সঙ্গে সেটা আমি জানতে চাই। এখন পেট্রোল ডিজেলের টাকা রাইজ অফ রেট নিয়ে কথা হয়েছে, তো আমি একটা কথা ওনাকে মনে করিয়ে দিতে চাই যে পেট্রোল ডিজেলের রেটটা মেনলি ক্রুড অয়েলের ইন্টারন্যাশনাল মার্কেটে যে ক্রুড অয়েলটা থাকে সেই ক্রুড অয়েলের উপরে ডিপেন্ড করে। 2000 এটা আমি এগুলো সব নীতি আয়োগের রিপোর্ট, 2011-12-তে $113.5 পার ব্যারেল ক্রুড অয়েল ছিল। তখন অ্যাকর্ডিং টু দিল্লি পেট্রোল পাম্প পেট্রোলের দাম ছিল 64 টাকা 4 পয়সা। 2012-13-তে $108.1 পার ব্যারেল ছিল পেট্রোল, অ্যাকর্ডিং টু দিল্লি 68.1 রুপি পার লিটার। 2026-এ ক্রুড অয়েলের দাম নেমে দাঁড়িয়েছে $93.0 পার ব্যারেল, মানে 213 ছিল 2011-12-তে ক্রুড অয়েলের পার ব্যারেলের পার ডলার দাম, এবং পেট্রোলের দাম তখন ছিল 64 টাকা পার লিটার। এখন ক্রুড অয়েল পার ব্যারেল $93, দাম হয়েছে 102 টাকা। এখন কিছুদিন আগে আরো বেড়ে দাঁড়িয়েছে 105 টাকা। তো মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করে মানুষকে 12 বছর কাটানো হয়েছে। মানুষ এখন বুঝে গেছে যে কিভাবে মোদি সরকার কিছু সংখ্যক মানুষকে ফায়দা করে দেওয়ার জন্য পুরো দেশটাকে আজকে বিক্রি করে দিচ্ছে, দেউলিয়া করে দিচ্ছে। আমাদের অর্থনীতি নিয়ে কথা হয়েছে, বলছে 4র্থ স্থানে, অর্থনীতি আজকে 7th পজিশনে নেমেছে, আমরা বাংলাদেশের নিচে। আমি আমার প্যানেলিস্টকে বলবো একটু রিসেন্ট রিপোর্টগুলো পড়তে। হ্যাঁ ছিল 4র্থ, আমি মানছি, কিন্তু আজকের ডেটে 7th পজিশনে আছে। আজকে আদানি নামক একজন মহাপুরুষ ভারতীয় জনতা পার্টির, যাকে নিয়ে ওনারা কোনো কথা বলে না, আজকে এক পেড় মা কি নাম বলে তারা একটা মুহিয়ান পুরো দেশে তারা করেছে যে গাছ লাগাতে হবে। কিন্তু আমরা দেখেছি যে আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ডের মধ্যে হাজার হাজার একর্স অফ ল্যান্ড ওরা আদানিকে দিয়ে দিয়েছে, এবং যেটার মধ্যে প্রায় 1 কোটির ওপরে পুরনো অনেক বছর পুরনো গাছ আছে, যেটা আমাদের ইন্ডিয়ার লাংস, যেটা ইকোসিস্টেমটাকে কন্ট্রোল করে, এবং এই এক একটা গাছের দাম প্রায় 3 লক্ষ টাকা, এবং আদানি সেটা কাটা শুরু করে দিয়েছে। খালি এখানেই না, অনেকখানি আদানিকে এইভাবে 1 টাকা 2 টাকার বিনিময় জায়গা দিয়ে দেওয়া হয়েছে। এবং রাহুল গান্ধী কিছুদিন আগে আন্দামানের নিকোবর আইল্যান্ডসে গিয়ে সেই ব্যাখ্যা দিয়েছে, আপনাদের সামনে এনে দেখিয়েছে যে আন্ডার ওয়াটার সিতে কোরাল লাইফের কি অবস্থা হচ্ছে, এবং এক একটা গাছ কত বড়, কিভাবে একটা বেস ক্যাম্পের নাম বলে, যেখানে বেস ক্যাম্পের কোনো দরকার নেই, আইএনএস বাস, যেটা কংগ্রেসের আমলে সেখানে অনেক দিন ধরে জায়গা এক্সটেনশন করার কথা বলা হচ্ছিল, কিন্তু সেখানে তারা জায়গা এক্সটেনশন করতে রাজি না, কিন্তু আদানিকে সবকিছু দিয়ে দেওয়া উচিত। আমি একটু ইন্টারাপ্ট করবো আপনাকে, আমি এই জায়গাটা একটু উত্তরটা নিয়ে নিই এই ব্যাপারটা নিয়ে, কারণ এই মুহূর্তে দেশে এই বিষয়টা খুব চর্চিত। রানাবাবু, এই যে গাছ কেটে দেওয়ার বা বিভিন্ন যে বলা হচ্ছে ফরেস্ট ল্যান্ডকে ব্যবহার করা হচ্ছে এবং সেটা শিল্পপতিদের দিয়ে দেওয়া হচ্ছে, ট্রাইবেলদের জায়গা সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, তারা কাঁদছে আজকে, এটা তো লাইভ দেখানো, এটা তো আমার কথা না। আমরা দেখেছি সেই জঙ্গলে থাকা সেই আদি মানুষরা, যেখানে ট্রাইবেলসরা ওদেরকে কিভাবে ঘর ছাড়া করছে, ল্যান্ড ছাড়া করছে। এই জায়গাটাকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, এই যে বিষয়টা মিডিয়া, বিভিন্ন মিডিয়ার মতন করে দেখাচ্ছে। আমি বলছি না যে এখানে পুরোটা ভ্রান্ত, পুরোটা মিথ্যা, সেটা বলছে, কিন্তু মিডিয়ার
দেখানোটা একরকম, আমরা বাস্তবটা আরেক রকম। আমি যতটুকু জানি, যেটা নিয়ে আমরা বিগত দিনে আমরা চর্চা করেছিলাম, এই যে ল্যান্ডগুলো, এই ল্যান্ডগুলোতে যারা আদিবাসীর কথা বলছে, যেটা তাদের বিগত দিনে ভারতবর্ষ স্বাধীন হবার পূর্ব থেকে তাদের যে সামাজিক মান, তাদের যে পরিকাঠামো, তার থেকে তাদেরকে বেরিয়ে আনার চেষ্টা। এবং বিগত দিনে যে ভারতের সরকার ছিল, যারাই ছিল, তারা কখনো ওই যে আদিবাসী যাদেরকে বলছে তাদের সামাজিক জীবনকে উন্নত করা, আমাদের বর্তমানে মানব জাতির যে সমাজ চলছে বা মানব জাতি হিসেবে আমরা যেই জায়গায় বসবাস করি, আমরা পোশাক আশাক পরে যেইভাবে খাদ্যাভ্যাস, সেই যে পোশাক আশাক খাদ্যাভ্যাসের ছিটে ফাটাও তাদের মধ্যে নেই। এই মানব জাতি, তারা নামে মানব জাতি, কিন্তু তারা মানব জাতির থেকে অনেক পিছিয়ে, পুরো বিশ্ব সংসার থেকে তারা পিছিয়ে। তাদেরকে সঠিক দিশায় আনা, তাদেরকে সামাজিক বানানো, তাদেরকে একটা সমান্তরাল গতিতে আনা, তাদের পরিস্থিতি, তাদের মান উন্নত করা, এই হলো একটা বিষয়। সেটা আমি জানি, যতটুকু আমার জানা আছে। তাদের সামাজিক মান উন্নয়ন করার জন্য গাছ কেটে ফেলতে হবে না, প্রশ্ন হচ্ছে যে এভাবে জঙ্গল কেটে তারপর সেটাকে বদ্ধভূমি তৈরি করা হচ্ছে, যে বিষয়টা সেটা হয়তো সেটা কোল মাইনিং এর জন্য হোক, সেটা কোনো আমাদের দেশকে আরো প্রভূত উন্নতি করার ক্ষেত্রে হয়তো আমরা যেটা জানি যে আমরা যেখানে একটা গাছ কাটি, যে জায়গায় আমরা কিছুক্ষণ আগে উনি বললেন যে এক পের এক মাকে নাম, সেটা আমরা বিগত 4 বছর ধরে অনুষ্ঠান করছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন সেই জায়গায় 6টা গাছ লাগানোর চিন্তা করি, এবং সেরকম নয় যে আমরা চিন্তা করি, আমরা লাগাইও। সেই জায়গায় যেহেতু বিভিন্ন জায়গায় গাছ কাটা হচ্ছে, আপনারা নিশ্চিত থাকুন যে আমাদের সরকার ভারতের বা আমাদের পরিবেশকে রক্ষা করার জন্য যেই পরিমাণ গাছের দরকার, অক্সিজেনের দরকার, তার থেকে যতটা কাটা হচ্ছে তার থেকে প্রভূত বেশি। ওকে, আপনারা তাহলে 6 গুণ লাগাচ্ছেন। ওকে, 6 গুণ লাগাবেন, ঠিক আছে। আমি সত্যি হতবাক যে এত কনফিডেন্টে তথ্য ছাড়া উনি যে কথাগুলো বলছেন। আমি বলেছি ট্রাইবাল ল্যান্ডস অ্যাকোয়ার করা হচ্ছে, ওদের থেকে বিভ্রান্ত ভাবে সই নিয়ে ট্রাইবাল ল্যান্ডস, আর এগুলো ওপেন ওরা নিউজ চ্যানেল, ন্যাশনাল নিউজ চ্যানেলগুলোতে আনছেন না, কারণ ন্যাশনাল নিউজ চ্যানেলের পেছনেও তো আদানি, ম্যাক্সিমাম ন্যাশনাল নিউজ চ্যানেলের শেয়ার হোল্ডার্স আদানি। আজকে উনি বলছেন যে ওদের উন্নতি হয়নি। আমি যখন বলবো, আমি কিন্তু আজকে উনি যেইভাবে বিভ্রান্ত করছে মানুষকে, উনি বলছেন যে যতগুলো গাছ কাটা হয় তার বিপরীতে ততগুলো গাছ লাগানো হয়। আমি এখনো অন এয়ার বলছি, এই যে জিরানিয়া রাস্তা বড় করার জন্য যে বড় বড় গাছগুলো কাটা হয়েছে, তার বদলে কোথায় গাছ লাগানো হচ্ছে উনাকে দেখাতে বলুন। আজকে এয়ারপোর্টে যেইভাবে গাছগুলোকে কাটা হয়েছে, হ্যাঁ রাস্তা বড় করতে হবে, মানুষের যানজটকে আরো কমাতে হবে, আমি অ্যাকসেপ্ট করি, কিন্তু কোথায় কোথায় এর বিনিময়ে কয়টা গাছ লাগানো হয়েছে এই রিপোর্ট সরকারি ভাবে উনি 1 কোটি গাছ আছে, আমরা একটু এগিয়ে যাই, 1 কোটি গাছ আছে, সেই 1 কোটি গাছের দাম 3 লাখ টাকা করে, প্রত্যেকটা গাছ কেটে 1 কোটি গাছের দাম 3 লাখ টাকা করে প্রত্যেকটা গাছ কাটা হচ্ছে। এবং এই টাকাগুলো বিক্রি, এই গাছ বিক্রি করে যে টাকাগুলো পাওয়া যাবে, সেই টাকাগুলো দিয়ে আদানি তার নিজের ক্যাসিনো গুলোকে চালাবে, আদানি তার নিজের রিসর্ট বানাবে, আদানি যার নিজের ব্যবসাতে এই পয়সাগুলো লাগাবে। এবং সেটাই হচ্ছে আজকে ইউকে তে আদানির নামে কেস ছিল, আদানির নামে কেস ছিল, আজকে এফটিআর ভয়ে আদানি, রানাবাবু দুজনে মিলে কথা বললে কেউ শুনবে না। আমি যখন আমি আমার প্যানেলিস্ট কথা বলতে আমরা গাছ থেকে বেরিয়ে আসি, আর আমরা বিভিন্ন অ্যাচিভমেন্টস নিয়ে কথা বলছি। 12 বছরে আপনি ঠিক আছে গাছের অভিযোগ আপনি তুললেন, গাছ কেটে ফেলা হচ্ছে ওকে, আন্দামান নিকোবর থেকে শুরু করে দেশের বিভিন্ন, ওকে, এরপরের টপিকে আসুন। উনি ইসরো নিয়ে কথা বলেছেন। ইসরো কে বানিয়েছিল, কে ইসরোর প্রতিষ্ঠাতা কে? ইসরো কংগ্রেসের সরকারের বানানো, আরে কংগ্রেসের বানানো, এবং তাদের অ্যাচিভ কি কংগ্রেস বানিয়েছিল, কে বানিয়েছিল, অ্যাচিভমেন্ট আইআইএম থেকে শুরু করে প্রত্যেকটা সংস্থা বানানো কংগ্রেসের আমলে, এবং তারা সেই সংস্থাগুলোকে বিক্রি করছে। যেখানেই যাচ্ছি সেখানেই আদানিকে তারা একদম জলের দরে তার প্রজেক্ট বানানোর জন্য জায়গা দিয়ে দিচ্ছে। আজকে আমরা না, পুরো দেশের সামনে কিভাবে ট্রাম্প আজকে মোদিজিকে লজ্জা দিচ্ছে, কিভাবে ওনার মজাক উড়াচ্ছে,
কিভাবে উনি মেরুদণ্ড সোজা করে দাঁড় করতে পারছে না। ওনাকে বলছে তুমি রাশিয়ার থেকে তেল কিনতে পারবে না, উনি কেনা বন্ধ করে দিচ্ছে। ওনাকে বলছে তুমি 30 দিনের জন্য কিনতে পারবে, উনি আবার 30 দিনের জন্য করছে। কেন কেন সেই মেরুদণ্ডটা নেই? আমরা তো এরকম প্রধানমন্ত্রী কখনো দেখিনি যিনি এইভাবে মাথা নিচু করে কাকে বাঁচানোর জন্য। আজকে আমরা দেখেছি এপস্টিন ফাইল নামক একটি বসেছিলেন, আজকে এপস্টিন ফাইল নামক আমি কোনদিন ওনার সময়কালে আমি আমার আমি সিদ্ধান্ত দিতে আমি রানাবাবু আপনাকে সময় দেব, রানাবাবু সময় দেব, রানাবাবু কথা বলি এই ধরনের রানাবাবু সময় দেব আপনাকে, আমি উনি যখন বলেছেন তাহলে এটাতেই প্রুফ হয় যে কিভাবে কথাই আমরা একজন একজন করে শুনবো। রানাবাবু আপনাকে সময় দেব। উনি সত্যটা নিতে পারছেন না। আজকে রাজ্য মেরুদণ্ড আমরা একটু 12 বছরে ফিরে যাই। 12 বছর আজকে রাজ্য বিভ্রান্তহীন, আজকে বিভ্রান্তিমূলক কথা বলে আজকে ট্রাম্পের সামনে উনি কথা বলতে পারেন না। আজকে ট্রাম্প বলছে যে এই সিন্ধুর অপারেশন নিয়ে কথা বলছে। আজকে ট্রাম্প বলেছে উনি নাকি বন্ধ করিয়েছে, উনি নাকি ফোন করে বন্ধ করেছে। তাহলে আজকে দেশের কি অবস্থা? আজকে দেশের প্রধানমন্ত্রীর কাছে কি আজকে কোনো জবাব ছিল? আমরা দেখেছি কিভাবে ট্রাম্প একবার না দুবার না তিনবার না চারবার বলেছে আই স্টপ দ্য ফাইট, আই কল্ড মোদি এন্ড আমরা বিশ্ব রাজনীতি থেকে দেশের ইনফ্রাস্ট্রাকচারাল ব্যাপারটা একটু দেশের উপর আমি রাজ্যের কথা বলছি। আমি রাজ্যের তো নীতি আয়োগের রিপোর্ট দেখালাম, উনি নীতি আয়োগের রিপোর্ট এখন পরিকাঠামোগত উন্নয়ন কতটা চোখে পড়ার মতো, আপনাদের নজরে কতটা চোখে পড়ার মতো কারণ হিরে মডেলের কথা বলা হচ্ছিল, হীরা মডেলের কথা, হাইওয়ে, ইন্টারনেট, রেলওয়ে, এয়ার। আমরা রাজ্যের কথা বলুন বা উত্তর পূর্ব ভারতের পার্সপেক্টিভে দেখুন। আমি তো আজকে ওপেন রাজ্যে একটা কথা বলছি, আমি রাজ্য ছেলে, আমরা চারিদিকে ঘুরি, আমার প্যানেলিস্টও যেহেতু রাজনীতি করে উনি চারিদিকে যায়। আমি তো ওনাকে বলছি যে উনি খোয়াই রাস্তা দিয়ে লাইভ ফোনটা অন করে লাইভ করে কালকে সকালে খোয়াই রাস্তা দিয়ে ধর্মনগর রাস্তায় যখন বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, বৃষ্টি হতে পারে, হয়েছে বৃষ্টি হয়েছে, রাস্তা খারাপ হয়েছে। আমি গতকালকে রাস্তার এই অবস্থা, কাজ হচ্ছে, কেউ বলতে পারবে না যে এই রাস্তা দিয়ে যখন যাচ্ছে রাস্তা খারাপ আছে, স্বীকার করছি, কিন্তু পাশাপাশি ওটাও দেখতে হবে যে ওই রাস্তাতে কাজ হচ্ছে কিনা। এবং প্রাকৃতিক পরিস্থিতি এই জায়গায় দাঁড়িয়েছে, রোজ দিন বৃষ্টি হচ্ছে। ওকে, আপনারা একজন বলছেন সে রাস্তা খারাপ, আরেকজন বলছেন প্রাকৃতিক কারণে রাস্তা খারাপ। ওকে, আমরা একটু বেরিয়ে আসি। নীলকমল বাবু, এই যে 12 বছরে বলা হচ্ছে যে আয়ুষ্মান ভারত, পিএম আবাস যোজনা বা উজ্জ্বলা যোজনার মতো এই যে সামাজিক কল্যাণমূলক প্রকল্পগুলো, এগুলো প্রান্তিক মানুষের জীবনে বড় প্রাপ্তি এনে দিয়েছে বলা হচ্ছে। আমি রানাবাবু আপনার কাছে আসবো, এক্ষুনি আসবো আপনার কাছে। এগুলোর নাম পাল্টিয়ে দেওয়া হচ্ছে, এগুলোর নাম পাল্টিয়ে আজকে যে প্রকল্পগুলোর নাম আপনি বলছেন সবগুলো প্রকল্পই কংগ্রেসের টাইমে ছিল, সবগুলো প্রকল্প খুব সুন্দরভাবে চলছিল এবং তার নাম পাল্টিয়ে তারা এটাকে অ্যাডভার্টাইজমেন্ট করে। একটা ভুল কংগ্রেসের যেটা হয়েছে, কংগ্রেস যখনই জনসাধারণের জন্য কিছু করেছে, কোনো স্কিম দিয়েছে, সেটাকে সেই লেভেলে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারেনি বা কখনো ভাবিনি যে সেই সব জিনিসেরও অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে যেভাবে ভারতীয় জনতা পার্টি অ্যাডভার্টাইজমেন্ট করে। আমি মানি সেই সেগমেন্টে আমাদের জননেতা রাহুল গান্ধীজিও বলেছে যে আমরা কিছু সেগমেন্টে ভুলছিলাম, কিন্তু এরকম না যে আমরা কখনো তাদের জন্য কোনো কাজ করি। কিন্তু অনেকেই বলছেন যে আজকে প্রধানমন্ত্রীর নামে এতগুলো স্কিম চলছে, কিন্তু সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম ব্যবহার হচ্ছে না, অথচ এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা ছিল, এটা একটা সময় ইন্দিরা গান্ধী আবাস যোজনা ছিল, সেখানে প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করা হতো। আপনি বলছেন অ্যাডভার্টাইজমেন্ট করছেন না? না, আমি 100%, হ্যাঁ ঠিক আছে, আপনি যে কথাটা বলছেন যে ইন্দিরা গান্ধী এবং অনেকগুলো প্রকল্প ছিল যেখানে নাম ব্যবহার করা হতো, তো নাম ব্যবহার করা হচ্ছে না, কিন্তু আপনি অ্যাডভার্টাইজমেন্টের লেভেলগুলো দেখুন কিভাবে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, কিভাবে এটা নিয়েও দুর্নীতি হচ্ছে। এই ঘর দেওয়া নিয়েও চারিদিকে আপনি যান, আপনি ইন্টারনাল নিউজ নিন, দেখুন কিভাবে তাদের নিমকি নেতারা টাকা খাচ্ছে। ওকে, এবং এটার অভিযোগ, দুর্নীতির অভিযোগ। এবং আমরা যেটা রানাবাবু প্রথমে শুরুতে আমি নীলকমল বাবুকে প্রশ্ন করেছিলাম যে কতটা স্বচ্ছভাবে সরকার এই 12 বছরে সরকার স্বচ্ছ প্রশাসন চালাতে পারছে, আপনার কি মনে হয় কতটা স্বচ্ছ আছেন? এই ধরনের দুর্নীতির অভিযোগগুলো কিন্তু আমরা প্রায় শুনি, বিশেষ করে এই প্রকল্প নিয়ে। স্বচ্ছতার কথাটাতে আমি অবশ্যই আসছি। আমি প্রথমেই বলছি যে উনি আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী নিয়ে যে কথাগুলো বললেন, সত্যি মানে একজন ভারতবাসী হিসেবে আমি খুব বেশি সময় নেই রানাবাবু, পয়েন্টে আসুন। ভারতবাসী হিসেবে আমি সেটা বলবো যে এই ভারতবর্ষকে
একদম বিশ্ব দরবারে, বিশ্বগুরুর দরবারে নিয়ে যেতে উনি যেইভাবে কাজ করেছেন, আমরা বিগত দিনে ভারতবর্ষে আরো প্রধানমন্ত্রী দেখেছি। আমরা এরকম প্রধানমন্ত্রীও দেখেছি যিনি শুধুমাত্র ওনার প্রধানমন্ত্রীর চেয়ারটাতে বসানো হয়েছে যে একটা ফেস হিসেবে, এবং ওনার পেছনে গান্ধী পরিবারের যে কি পরিমাণ চাপ ছিল, এবং উনি একজন বিশিষ্ট এই দেশের অর্থনীতিবিদ হয়েও উনি কোনোদিন নিজের মস্তিষ্ক প্রসূত কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। এবং আজকে আপনি কথাই বলতে দিচ্ছেন না। হ্যাঁ, আপনিও দিননি। কথাই বলতে আজকে দিচ্ছেন না। ওনার জন্য স্টেবল হয়েছিল। আজকে কি অবস্থা ছিল, আজকে ভারতবর্ষের কি অবস্থা ছিল, সেখান থেকে উনি গান্ধী পরিবারের কি ধরনের, তাহলে এই জায়গাতে ভারত পৌঁছে না। কিন্তু এই প্রত্যেকটা জিনিস আপনারা দিনের পর দিন নষ্ট করে দিচ্ছেন। আজকে ডলার দুজনে একসঙ্গে কথা বললে কেউ শুনতে পাবে না। ডলারের সঙ্গে এই জিনিসটা আমি শুরু করিনি। আমি প্রথমে যখন উনি বলছিলেন আমি একটা কথাও মাঝখানে ঠিক আছে, ঠিক আছে, আপনাকে শুনেছি, আপনাকে শুনেছি। আমি অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে, আর 5 মিনিট সময় আছে। আমরা এই ধরনের একজন প্রধানমন্ত্রী পেয়েছি, যেই প্রধানমন্ত্রী কোনোদিন না উনার কথা চিন্তা করেছেন, না উনার পরিবারের কথা চিন্তা করেছে। উনি প্রতিনিয়ত চিন্তা করেছেন এই দেশকে কি করে এগিয়ে নিয়ে যায়, দেশের প্রত্যেকটা মানুষকে কি করে এগিয়ে নিয়ে যাওয়া এবং দেশের সম্মানকে কি করে বিশ্বের দরবারে পৌঁছানো যায়। সেই জন্য আজকে উনি প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা সেক্টরে আজকে আমরা দেখেছি ভারতবর্ষের মানুষ আজকে দেশপ্রেমী আগেও ছিল, আমরা আগে দেশপ্রেমী ছিলাম, এখনো দেশপ্রেমী আছি, কিন্তু দেশের জন্য নিজেকে উৎসর্গ করার যে আকাঙ্ক্ষা, যে আমাদের প্রয়াস, সেটা বিগত দিনে ভারতবর্ষের একটা এই যে মানুষ অনেকে অভিযোগ করেন এই যে আমরা ইন্ডিয়ার ডিজিটাল হচ্ছে, এখন ডিজিটাল এই যুগে আমরা ইউপিআই পেমেন্ট করছি এবং আমরা অনেকটাই ডিজিটাল হয়েছি, কিন্তু এই ডিজিটাল যুগে ভারতবর্ষ বিভাজিত হয়েছে গ্রাম এবং শহরে। ভারতবর্ষের গ্রামে এখনো ডিজিটাল ইন্ডিয়ার যে সুযোগ সুবিধাগুলো তেমন ভাবে পৌঁছায়নি, এবং তার জন্য শহরের মানুষ যত দ্রুত এই পরিষেবাগুলো পাচ্ছে, এবং ছাত্রছাত্রী থেকে শুরু করে শহরের যারা দরিদ্র অংশের মানুষও তারা এই সুবিধাগুলো যতটা পাচ্ছে, প্রত্যন্ত গ্রাম পাহাড়ে কিন্তু সেই সুযোগগুলো এখনো পাচ্ছে না বলে অভিযোগ। কিন্তু ডিজিটাল ইন্ডিয়া নিয়ে খুব ভালো একটা কথা বললেন। ডিজিটাল ইন্ডিয়া নিয়ে কথা বললে প্রথমে আমাদের একটা বিষয়ের উপর অবশ্যই কথা বলতে হবে, যেটা মোদিজির আমলেই হয়েছে, হয়তো ভারতবর্ষে আর কখনো হবে কিনা জানি না, যেটা নোটবন্দি। নোটবন্দির ফলে এই ভারতবর্ষের ইতিহাসে একটা শুরু বিশ্বের দরবারে এইরকম একটা ঘটনা হয়েছে যেটা আমরা কখনো না আগে শুনেছি না জানতে পারি যে এরকমও হতে পারে একটা ঘটনা। আচ্ছা, যাই হোক, আজকে বৈদেশিক যে জালি নোট আমাদের ভারতবর্ষ ছেয়ে গিয়েছিল, সেটা পুরো মাত্রায় বন্ধ করতে পেরেছে এই নোটবন্দির কারণে। এবং তাদের যে প্রকোপ ছিল বিভিন্ন স্তরে, টেরোরিস্ট থেকে অ্যাটাক থেকে শুরু করে, সেটার একটা প্রভূত বন্ধের পথে এই ভারতবর্ষ তৎকালীন সময় থেকে আজকে পর্যন্ত আমরা লক্ষ্য করেছি। এবং আজকে যে ডিজিটাল ইন্ডিয়ার কথা বললেন, এবং মুদ্রাকে যেইভাবে ডিজিটালি আমরা আজকে প্রতিটা গ্রাম পাহাড়ে আমরা ডিজিটালি আমরা একে অপরকে পাঠাতে পারছি, সেই জন্য যে পরিসংখ্যানটা আমার কাছে মোটামুটি আছে যে 27.97 ট্রিলিয়ন রুপিস প্রতি বছরে আমরা ডিজিটালি আমরা আদান প্রদান করছি। প্রশ্ন সেখানেই যে গ্রামের মানুষ এই সুযোগ পাচ্ছেন কিনা, সেই সুবিধা পাচ্ছেন কিনা, এই বিভাজন গ্রামে। আমি আপনাকে অন ক্যামেরা বলছি, আমিও গ্রামের ছেলে, গ্রামে আমার বাড়ি আছে, এবং প্রতিটা গ্রামে আমি যাই, যেহেতু রাজনীতির দরবারে আছি, আমাদেরকে প্রতিটা গ্রামে যেতে হয়, সবাইকে যেতে হয়। আমি দেখেছি যে গ্রামে গঞ্জে আজকে প্রতিটা দোকানে আজকে আপনি 10 টাকা দিয়ে একটা পান খান, 5 টাকা দিয়ে এক কাপ চা খান, সেটাও ডিজিটালি পেমেন্ট করতে পারবে। এই যে খুব বেশি সময় পাচ্ছি না। নীলকমল বাবু, বিশ্ব মঞ্চে ভারতবর্ষের এই মুহূর্তে ভারতবর্ষের যে একটা চিত্র ভাবমূর্তি, তাকে তুলে ধরা হয়েছে, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেটা অনেক গুণ বেশি তুলে ধরছেন বলে অনেকেরই অভিমত। আপনি কি মনে করেন? খুব ছোট করে। দেশের ডিজিটাল রিফর্ম যদি কেউ এনে থাকে, তার নাম হয়েছে রাজীব গান্ধী। আমি সবাইকে বলবো যে ইতিহাসটাকে ভালো মতন পড়ে তারপরে কোনো বক্তব্য রাখবেন। আজকে ডিজিটাল রিফর্ম ইন্ডিয়াতে যদি মোবাইল থেকে শুরু করে, কম্পিউটার থেকে শুরু করে, সেই রিফর্মটাকে এনেছিল রাজীব গান্ধীজি। আজকে এখানে আমার প্যানেলিস্ট বলেছেন যে বৃষ্টি হচ্ছে বলে রাস্তা খারাপ। আমি ওনাকে এখনো ওপেন এয়ারে বলছি যে নেক্সট 2 বছরের মধ্যে উনি যেই ডেটে বলবেন সেই ডেটে লাইভ করে উনি ক্ষয় রাস্তা দিয়ে চলে দেখান। আমি এখনো বলছি, আমার কাছে এতটুকু কনফিডেন্ট আছে 2 বছরেও সেই রাস্তা ঠিক হবে না। জিরানিয়ার রাস্তা ঠিক হচ্ছে না, কাজ চলছে, কি মানের কাজ চলছে আমরা সবাই জানি। উনি আরেকটা কথা বলেছেন
যে অপারেশন সিন্ধুর এরকম একটা অপারেশন, সেটা কি রাজনৈতিক অপারেশন না আসলেও পাকিস্তান থেকে লোক এসেছিল, সেটার আজ পর্যন্ত কোনো তথ্য তুলে ধরা হয়নি। যেই 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 অপারেশন সিন্দুরের যুদ্ধকে আজকে রাহুল গান্ধীর থেকে শুরু করে পুরো কংগ্রেস সাপোর্ট করেছিল যে হ্যাঁ আমরা একসঙ্গে আছি, সেই যুদ্ধ থামানোর জন্য ইউএসএর থেকে প্রথমে টুইট আসে, ইউএসএর থেকে বলা হয় যে সেটা বন্ধ করো, তারপরে বন্ধ হয়। এবং আমাদের সামনে ট্রাম্প একবার না দুবার না হাজারো বার বলেছেন যে আই স্টপ দি ফাইট বিটুইন পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া। আমি জানি না উনি কি আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু উনি আনএমপ্লয়মেন্ট নিয়ে কথা বলেছে, তো আমি আনএমপ্লয়মেন্ট নিয়ে আবার নীতি আয়োগের আরেকটা পয়েন্ট বলে দিচ্ছি। অ্যাকর্ডিং টু নীতি আয়োগ 2012 পর্যন্ত নিয়ার অ্যাবাউট 1 crore educated bachelors were unemployed. 2025-26 নীতি আয়োগ রিপোর্ট 4 crore educated girls and boys are without job, unemployed. আমরা দেখেছি ইঞ্জিনিয়ার্সরা কোথাও স্টল লাগিয়ে স্যান্ডউইচ বিক্রি করছে। আমরা দেখেছি এই হয়েছে দেশের অবস্থা। এখানেও ত্রিপুরার অবস্থা সেম। উনি ত্রিপুরার কথা বলছেন, আমি তো সিম্পল একটা কথা বলছি যে নীতি আয়োগ এর রিপোর্ট অনুযায়ী, যেটা বিজেপিরই একটা সংস্থা, বিজেপিরই থিঙ্ক ট্যাঙ্ক, ওদের হিসাবে 2025-26 রিপোর্ট অনুযায়ী ওরা বলছে 8,000-এরও উপরে। আমি একটু শেষ করে দিই। না শেষ হচ্ছে, ঠিক আছে, এটা শুনতে হবে মানুষের, যে 8,000-এর উপরেও ভ্যাকেন্সিজ অফ টিচার্স আছে, 15,000 রিটায়ারমেন্টস গেছে, কয়টা ফিল আপ হয়েছে। আমরা নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী 300-র বেশি স্কুলে একটা মাত্র টিচার, তারা বলছে ভালো। আপনি প্রশাসনের কথা উঠেছেন, আমরা কিছুদিন আগে দেখেছি ত্রিপুরা প্রশাসনের কিছু পুলিশ আধিকারিক যে বাজেয়াপ্ত করা নেশা সামগ্রী সেগুলো তারা বিক্রি করছে। আপনি দেশের কথা, আপনি রাজ্যের কথা বলছেন, আপনি বলছেন যে বিকশিত রাজ্য, যেখানে পুলিশকে আমরা রক্ষক হিসেবে ভাবতাম, তারাই আজকে ভক্ষক, তারাই আজকে নেশা ব্যবসায়ীদেরকে এইভাবে জিনিস আবার বিক্রি। নীলকমল বাবু, বিশ্বমঞ্চে ভারতের ভাবমূর্তি কেমন দেখছেন এই মুহূর্তে? বিশ্বমঞ্চে ভাবমূর্তি, রোজ রাস্তায় যুবক যুবতীরা আন্দোলন করছে, রোজ আওয়াজ উঠছে, এবং এই আওয়াজ বৃহত্তর হয়ে উঠবে, কারণ মানুষের সহ্যের সীমা ভেঙেছে, মানুষের মনকে নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, মানুষের প্রত্যেকটা জায়গায় মানুষের সঙ্গে বিভ্রান্তমূলক। 12 বছরে বিশ্বমঞ্চে ভারতের ভাবমূর্তি কেমন এই মুহূর্তে কেমন অবস্থানে গেছে? বলছি, দেখুন, বেশি সময় নেই, 2 মিনিট সময় আছে আপনার। উনি তো 10 মিনিট বললেন, আমাকে 5 মিনিট সময় হয়ে গেছে, আপনারা সবাই মিলে বলেছেন। আমি বলছি যে উনি প্রথমেই কিছুক্ষণ আগে অপারেশন সিন্দুর নিয়ে কথা বললেন, 2-4টি লাইন না বললে না হয়। কেননা যে আমি অন ক্যামেরা বলছি যে আমরা প্রতিটা সময় দেখেছি ভারতবর্ষকে বিদেশের হাতে বিক্রি করার যে চক্রান্ত, বিদেশি শক্তির কাছে ভারতবর্ষকে লেলিয়ে দেওয়ার যে চক্রান্ত, সেটা বিরোধীরা আজকে ওই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আজকে অপারেশন সিন্দুর এত সাকসেসফুল অপারেশন, এবং এর আগেও 3-3টে অপারেশন আমাদের মোদিজির শাসনে আমরা দেখতে পেয়েছি। আজকে এই অপারেশন সিন্দুর নিয়ে ওরা কথা বলছেন বলেই, এবং বিরোধীদের এই ধরনের মন্তব্যের ফলেই আজকে বৈদেশিক শক্তিগুলো ভারতবর্ষকে পুরো মাত্রায় ক্যাপচার করানোর জন্য, ভারতবর্ষকে এক্সট্রিমিস্টের একটা একটা জালের মধ্যে আবদ্ধ করার জন্য যে একটা শক্তি কাজ করছে, সেটা বিরোধীদের জন্য। আজকে আমরা গত 6 তারিখ দেখলাম সিজেপি, একটা ককরোচ নামক একটা পার্টি, যেটা কয়েক ঘন্টার জন্য আজকে উদ্ভুত্থান হয়েছিল, এবং আপনারা লক্ষ্য করেছেন 6 তারিখ তাদের যে জন্মটা, এবং 6 তারিখই শেষ। আজকে কিন্তু 8 তারিখ, কিছু নেই তাদের, পরিষ্কার। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি তাদের মতন লোক যারা এই ধরনের বৈদেশিক শক্তিগুলোকে সমর্থন করেছে, ডিপ স্টেটকে যারা সমর্থন করে, আজকের দিনে তাদের মতন লোকের জন্য ভারতবর্ষ আজকে যতটুকু এগিয়ে নিয়ে যাবার দরকার ছিল, 12 বছরের প্রাপ্তি নিয়ে আমাদের আজকে আমাদের এজেন্ডা 12 বছরের প্রাপ্তি অনুষ্ঠানের সময় পড়ে যাচ্ছে। এজেন্ডা নিয়ে যেই কথা, বিশ্বমঞ্চে ভারতের ভাবমূর্তি কেমন এই মুহূর্তে? ভারতবর্ষ 12 বছরে যেই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, এই বিশ্ব দরবারে আমি হলফ করে বলতে পারি যে এই মোদিজির জায়গায় যদি যে কেউ হতো সেই জায়গায় নিয়ে যেতে পারতো না। এবং আগামী দিনে এই মোদিজির হাত ধরে এই ভারতবর্ষ যেই জায়গায় পৌঁছচ্ছে, যত বৈদেশিক শক্তিকে ওরা আমন্ত্রণ জানাক, যত ডিপ স্টেটের হয়ে এই কংগ্রেস দল, সিপিএম দল, সিজেপি নামক, আম আদমি নামক দলগুলো যত বেশি
ভারতবর্ষের উপর আঘাত হানুক না কেন, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ বুঝে গেছে যে ভারতবর্ষ অসংখ্য ধন্যবাদ। বাঁচানোর জন্য অসংখ্য ধন্যবাদ রানাবাবু। বিজেপি কাজ করবে, অসংখ্য ধন্যবাদ। মোদিজি কাজ করবে। অসংখ্য ধন্যবাদ। তাদের এই ধরনের রানাবাবু, অসংখ্য ধন্যবাদ। নীতি এই ভারতবর্ষের মাটিতে আর চলবে না। অসংখ্য এবং ধন্যবাদ সেই জন্য রানাবাবু। আমি আপনাদের নীলকমল বাবু, আপনাকে ধন্যবাদ। আবারও ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। সময় ফুরিয়ে গেছে, 12 বছরের সময় ফুরিয়ে গেছে অনুষ্ঠানে। অনেক অভিনন্দন, অসংখ্য শুভেচ্ছা ধন্যবাদ, জানাই অসংখ্য নরেন্দ্র ধন্যবাদ আপনাদের দুজনকে। নীলকমল বাবু, আপনাকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। রানাবাবু, আপনাকেও ধন্যবাদ। দর্শক বন্ধুরা, বিগত 12 বছরে ভারতের রাজনীতি এবং অর্থনীতি এক আমূল পরিবর্তন এসেছে, যা আজ আমাদের আলোচনায় স্পষ্ট। একদিকে যেমন বিশ্বমঞ্চে ভারতের ক্রমবর্ধমান শক্তি বেড়েছে, ঠিক তেমনি কোটি কোটি প্রান্তিক মানুষের কাছে সামাজিক কল্যাণমূলক স্কিম পৌঁছে যাওয়ার এক অনস্বীকার্য সাফল্য রয়েছে, সেটা অনেকেই মানছেন। ঠিক তেমনি অন্যদিকে দেশের শিক্ষিত যুব সমাজের স্থায়ী কর্মসংস্থান, মধ্যবিত্তের ওপর মূল্যবৃদ্ধির চাপ, গ্রামীণ স্বাস্থ্য, শিক্ষা এবং গণতান্ত্রিক বহুত্ববাদকে অক্ষুণ্ণ রাখার মতো কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জও এই সরকারের সামনে দাঁড়িয়ে। গত এক যুগে দেশ কতটা শক্তিশালী হলো তার প্রকৃত প্রমাণ যেমন সীমান্তে বা জিডিপির অঙ্কে পাওয়া যায়, ঠিক তেমনি তা প্রতিফলিত হয় দেশের শেষ প্রান্তের নাগরিকের জীবনযাত্রার মান উন্নয়নের মধ্যে। আশা করি আগামী দিনগুলিতে প্রাপ্তি ও প্রত্যাশার এই ব্যবধানটুকু ঘুচিয়ে দেশ আরো এক ধাপ এগিয়ে যাবে। সঙ্গে থাকুন, আর দেশ দুনিয়া সব নিউজ আপডেট ও টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।